আচ্ছা, আমাদের রাজ্যে এত যে দুর্নীতি চলছে বেশ কয়েক বছর ধরে, বিভিন্ন দপ্তর থেকে দুর্নীতির খবর দীর্ঘদিন ধরে আসছে। বেশ কয়েক বছর ধরে সিবিআই, ইডি তদন্ত করছে। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছেন। তো এই দুর্নীতিগুলো তো একদিনে হয়নি। আমার প্রশ্ন, আচ্ছা দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি এসব কিছুই জানতেন না? একটা সরকারের প্রধান আপনি, দিনের পর দিন দুর্নীতি হয়ে গেল, আপনি কিছুই জানতেন না? শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে, হচ্ছিল যখন, আপনি জানতেন না যে চাকরি বিক্রি হচ্ছে, প্রাইমারি চাকরি বিক্রি হচ্ছে, হাই স্কুলের চাকরি বিক্রি হচ্ছে? আপনি কোনো খোঁজ পাননি, আপনাকে প্রশাসনিকভাবে কেউ জানায়নি। এত শিক্ষক দুর্নীতি হয়ে গেল, আপনি জানতে পারলেন না। আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে, কিন্তু যদি আপনি ব্যবস্থা নিতেন, অনেক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষ শুধরে যেতেন। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক একসময় খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি এখন জেলে। রেশন দুর্নীতি মামলা যখন সামনে আসে, তার আগে আপনি জানতেন না? সিবিআই, ইডি আজকে যে তদন্ত করছে, তার আগে রাজ্য সরকারের চোখে আসেনি? রাজ্য সরকার কিছু জানতে পারেনি? আজকে যদি জ্যোতিপ্রিয় মল্লিক, এই যে পরিস্থিতি তার হয়েছে, আজকে তিনি জেলে আছেন দীর্ঘদিন ধরে, আপনি যদি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিতেন, আপনার প্রশাসনের কাছে তো রিপোর্ট ছিল, থাকবে না তা তো হতে পারে না। আপনি যদি আগেই ব্যবস্থা নিতেন এই জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, আপনি যদি ব্যবস্থা নিতেন বীরভূম জেলার সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, তাহলে আজকে কিন্তু তাদেরকে এই সিবিআই, ইডির কবলে পড়ে জেলে থাকতে হতো না। আগেই শুধরে যেতেন তারা। তাদেরকে যদি আপনি সতর্ক করতেন, দলগতভাবে ব্যবস্থা নিতেন, আইনানুগ ব্যবস্থা নিতেন। আজকে কেন বলছে এই কথাটা? যেটা আপনি রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি ব্যাপারে করে দেখালেন। এই 13 বছরের তৃণমূলের শাসনকালে এই প্রথম কোনো কঠিন সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম। হয়তো এর আগে অঞ্চল পর্যায়ের লিডারের ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো কর্মীর ক্ষেত্রে দেখেছি আপনি ব্যবস্থা নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো মন্ত্রীর ক্ষেত্রে, রাজ্য পর্যায়ের কোনো নেতার ক্ষেত্রে এই যে ব্যবস্থা আপনি নিলেন, যে অখিলগিরি একজন বন দপ্তরের আধিকারিকের সঙ্গে যে অভদ্র আচরণ করেছেন, তাকে কুকথা বলেছেন, তাকে যে ভাষা ব্যবহার করেছেন, সরকারের আপনি যে বেআইনি দখলদার মুক্ত করতে বলেছেন, সেই বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়েছিলেন একজন মহিলা আধিকারিক, তাকে যে ভাষায় কথা বলেছিলেন, যেভাবে তার সঙ্গে ব্যবহার করেছিলেন অখিলগিরি, তার ফলে আপনি আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস অখিলগিরি মহাশয়কে পদত্যাগ করার কথা বলেছেন, এবং যদি তিনি পদত্যাগ না করেন তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে, বরখাস্ত করা হবে। তাহলে তৃণমূলের 13 বছরের শাসনকালে এই যে কঠিন কঠোর সিদ্ধান্ত আমরা দেখছি, আমরা প্রশংসা করব। নিশ্চয়ই মমতা ব্যানার্জির নির্দেশ পরামর্শ ছাড়া তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই নির্দেশ দিতে পারেননি, কখনোই পারবেন না। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির নির্দেশ ছাড়া এত বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় নিতে পারেননি। তাহলে এই যে কাজটি করলেন, প্রশংসার যোগ্য। যে অখিলগিরি মহাশয় যে কাজটি করেছেন, অবশ্যই তার শাস্তি প্রাপ্য, তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার, তিনি যদি পদত্যাগ করেন ভালো, না হলে তাকে সরিয়ে দেবেন, প্রশংসা করছি। কিন্তু এই একই সঙ্গে আমি প্রশ্ন তুলছি, দিদি, আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, রাজ্যের মানুষ তিনবার আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, আপনার সমালোচনা আছে অনেক, কিন্তু আপনার প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থনও আছে, আশীর্বাদও আছে। এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। যারা অস্বীকার করবে তারা রাজনীতির গ্রাউন্ড লেভেল বোঝেন না, যে মমতা ব্যানার্জিকে মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কি চোখে দেখেন, তাদের নয়নের মণি করে রেখেছেন। কারণ তারা লক্ষ্মীর ভাণ্ডারে
মাসে 1000 টাকা 1200 টাকা করে পাচ্ছেন। এখন অনেকে কটূক্তি করেন এই 1000-1200 টাকা নিয়ে, কিন্তু এই 1000 এই 1200 টাকা কিছু মানুষের যে কতটা উপকার হচ্ছে সেই সমস্ত যারা সমালোচনা করেন, যারা রাজনীতিবিদ হয়েও এই পরিস্থিতিগুলো বুঝতে পারেন না, তারা সত্যিই বলছি গ্রাউন্ড লেভেলের রাজনীতি বোঝেন না যে 1000 টাকা কিছু মানুষের কি উপকার করেছে। যাদের দুবেলা দুমুঠো ভাত উঠতো না, খাবারের সময় একটু সবজি তরকারি কিনতে পারতো না, সেই অসহায় মহিলারা, সেই অসহায় মানুষরা তারা কি পরিমাণ উপকৃত হয়েছেন, যার ফলে দুহাত তুলে আশীর্বাদ করছেন, দোয়া করছেন মমতা ব্যানার্জিকে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই ব্যাপারটি কোনোভাবেই আমার মাথায় আসে না যে আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের আপনি প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়, আপনি জানলেন না অথচ এত বড় দুর্নীতি করে ফেললো। মানিক ভট্টাচার্য এত বড় দুর্নীতি একেবারে শেকড় গজিয়ে ফেললেন, অথচ আপনি জানলেন না মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জড়িয়ে গেলেন, কয়লা পাচার মামলায় জড়িয়ে গেলেন। কখনো তিনি বলেছেন পুলিশের গাড়িতে বোম মারুন। আপনি যদি তাকে আগেই সতর্ক করতেন, দলগতভাবে প্রশাসনিকভাবে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে আজকে অনুব্রত মণ্ডলকে এইভাবে জেলে কাটাতে হতো না, তিহার জেলে পড়ে থাকতে হতো না, অনেক আগেই শুধরে যেতেন। মুখ্যমন্ত্রী, আপনার কাছে বাংলার মানুষের অনেক আশা ভরসা, সমালোচনা আছে, বিরোধিতা আছে। আপনি অখিলগিরির ক্ষেত্রে যেটা করে দেখালেন, সেটাই যদি আপনি করে দেখাতে পারতেন। রাজ্যের বহু জায়গায় ব্লকে, জেলা স্তরে লিডার আছেন যাদের সম্পত্তি যা, তার সঙ্গে সম্পত্তির যে আয়ের উৎস, তার সঙ্গে কোনো মিল নেই। এত সম্পত্তি, সেই সম্পত্তিগুলো যে কোনোভাবে চোখে দেখলেই বোঝা যায়। প্রশাসন সব জানে না এগুলো, তা আপনার প্রশাসন আপনাকে রিপোর্ট দেয় না যে এত সম্পত্তি, আয়ের উৎস কি তাদের। আপনি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে আজকে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে থাকতে হতো না, জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে থাকতে হতো না, অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হতো না, মানিক ভট্টাচার্যকে জেলে থাকতে হতো না। আজকে এই অখিলগিরির মতো করে যদি আপনি রাজ্যব্যাপী করে দেখান, তাহলে সাধারণ মানুষের আশা ভরসা আপনার উপরে, যেটা হয়তো কিছুটা হলেও দুর্বল হতে চলেছে, সেটা কিন্তু আবার ফিরে আসবে। আশা করব আপনি আগে যেটা চলে গিয়েছে, আমাদের আর কিছু করার নেই, বলার নেই, সেটা তো আইন, তাদের আইন মতো শাস্তি হবেই। যারা যেটা করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। সে যে মাথায় হোক না কেন, যে নেম প্লেটই হোক না কেন, যত বড়ই নেতা হন না কেন, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, যে দলের যে রাজনৈতিক পজিশনেই হন, তার শাস্তি হওয়া উচিত। যদিও তৃণমূল কংগ্রেস একটা কথা বারবার বলে যে গরু পাচার মামলায় যে তৃণমূলের নেতাদের যুক্ত করা হয়েছে, তাহলে বিএসএফ কী করছিল? অবশ্যই সে প্রশ্ন আসে, বিএসএফ কী করছিল, বিএসএফের ব্যর্থতা, কেন্দ্র সরকারের ব্যর্থতা অবশ্যই আছে। কিন্তু তাই বলে আপনার দলের যারা যুক্ত, তাদেরকে আপনি ক্লিন সার্টিফিকেট দিতে পারেন না, তাদের দায় অস্বীকার করতে পারেন না আপনি। আবার যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে, সেটাও কিন্তু একেবারে ফেলবার নয়। বিজেপি ইডিকে, সিবিআইকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেটা কিন্তু আমরা দেশের বিভিন্ন যারা বিজেপি বিরোধী নেতা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাই বলে আপনার দলের দিদি যারা দুর্নীতি করছে, সিবিআই ইডি অ্যারেস্ট করছে, তাদেরকে তো এমনি অ্যারেস্ট করছে না। তাদের সবাই তো কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তার অর্থ অ্যাকাউন্টে হোক, বাড়ি থেকে হোক, বা যে কোনোভাবে অর্থ লেনদেনের একটা যুক্ত পেয়েছে, তবেই অ্যারেস্ট করেছে। এগুলো তো অস্বীকার করার উপায় নেই। যেমন অস্বীকার করার উপায় নেই যে বিজেপি সিবিআই ইডিকে তাদের প্রয়োজন মতো ব্যবহার করছে। এই অভিযোগের আপনারা যেটা করেন, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আপনার দলের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তো সিবিআইডি ব্যবস্থা নেবে। আপনি তো এই ব্যবস্থাগুলো আগেই নিতে পারতেন, তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না। দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনেক আশা ভরসা। অভিষেক ব্যানার্জি তরুণ নেতা, অসাধারণ বলেন,
তিনি অসাধারণ বলেন, আবেগ দিয়ে তার যে বক্তব্য ডেলিভারি দারুণ, অসাধারণ বক্তা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র রাজনীতিতে। আপনারা যারা সমালোচনা করেন, যারা সহ্য করতে পারেন না, অনেক কথা বলেন, ভাইপো, তোলামূল, অনেক কিছুই বলেন, কিন্তু আমি অন্তত অস্বীকার করি না অভিষেক ব্যানার্জি আগামী দিনের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। কারণ তার যে রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক দক্ষতা, তার যে বক্তব্য ডেলিভারি, তার যে আবেগ, অসাধারণ। কিন্তু অভিষেক বাবু, আপনি দলের এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আপনার দলের যারা দুর্নীতিতে যুক্ত, কেন তারা দলীয় পদে থাকছে বারবার বলুন তো? কেন? আপনি কিছুদিন আগেই বলেছেন যে এতে থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী 3 মাসের মধ্যে আপনারা ফলাফল দেখতে পাবেন। আমরা সেই ফলাফল দেখতে চাই, কিন্তু সেই ফলাফলটা এইটা দেখতে চাই না যে কোথায় তৃণমূলের ভোটের ঘাটতি হয়েছে সেই নেতাকে সরিয়ে দেবেন। যে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, বুথ সভাপতি বা যে মেম্বার, যে কাউন্সিলরের এলাকায়, ওয়ার্ডে, অঞ্চলে, বুথে ভোটের ঘাটতি হয়েছে তাকে সরিয়ে দিলেন। আমরা দেখতে চাই যে নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে আপনি পদ থেকে সরিয়ে দিলেন। ভোট কম হলো তাকে সরিয়ে দিলেন, এটা তো রাজনৈতিক আপনার সুবিধার দিক থেকে। আমরা দেখতে চাই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন, তাদেরকে আপনি সরিয়ে স্বচ্ছ মুখ কত টানবেন। অভিষেক বাবু, আপনি রাজ্যের তরুণ নেতা, দেশের তরুণ মুখ, আপনি অসাধারণ একজন বক্তা। আপনার কাছে কিন্তু আমাদের অনেক আশা ভরসা। আপনি রাজনীতিকে স্বচ্ছতার জায়গায় আনুন। আপনি গত পঞ্চায়েতে বলেছেন বিরোধীদের কোনো জায়গায় প্রার্থী দিতে বাধা দেওয়া হবে না। গত পঞ্চায়েতে তেমন প্রার্থী দিতে বাধা দেওয়া হয়ওনি। অন্যদিক থেকে হয়তো হুমকি টুমকির অনেক অভিযোগ আছে, অন্যদিক থেকে ভোটের সময় বা বিভিন্ন কারণে, কিন্তু গত পঞ্চায়েতে প্রার্থী অন্তত প্রায় মানুষ দিতে পেরেছিল বিরোধীরাও। অভিষেক বাবু, এবার আপনার কাছে আমাদের দাবি যে স্বচ্ছ করুন সংগঠনকে আগে। শুধু ভোট কম হয়েছে তাকে আপনি সরালেন এটা নয়, আমরা চাইছি আপনার একটা স্বচ্ছ পার্টি, যারা আয়ের উৎস সঠিকভাবে না থেকেও অগাধ সম্পত্তি করেছে তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা কী নিচ্ছেন অভিষেকবাবু সেটা আমরা দেখতে চাই। মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নিচ্ছেন আমরা সেটা দেখতে চাই। সেই আশায়, সেই আকাঙ্ক্ষায় আমরা থাকছি। আর আমার যারা দর্শক বন্ধু, দাদা, ম্যাডাম, স্যার, আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওর সম্পর্কে, ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।